এখন বর্তমানে বিভিন্ন বড় বড় মার্কেটে, আইটি মার্কেটে আর কি বিভিন্ন রকম স্ক্যাম চলছে আর কি। বিভিন্ন কম্পিউটারের যেগুলো খুব ফেমাস পার্ট লাইক গ্রাফিক কার্ড, সিপিইউ, এসএসডি, র্যাম যাবতীয়, ঠিক আছে। তার মধ্যে একটি স্ক্যাম হলো, বিখ্যাত স্ক্যাম হলো আর কি পিএসইউ স্ক্যাম, এসএমপিএস স্ক্যাম। তো এটা আবার কি ধরনের স্ক্যাম বলি এরপর। আপনারা অনেকেই আছে যারা এখন আর কি কম্পিউটার আর কি সফটওয়্যারটা খুব ভালো করে জানেন, সমস্ত রকম সফটওয়্যার ভালোভাবে মোটামুটি চালাতে পারেন, কিন্তু হার্ডওয়্যার সম্পর্কে আর কি সেরকম কোনো ভালো নলেজ নেই। মানে আর কি আমরা পিসি বিল্ড বা পিসিতে কি রকম পার্টস লাগানো হয়, কোনটা বেস্ট, হ্যাঁ, মাদারবোর্ডে কি কি কিরকম টাইপের সকেট হয়, পিএসইউ কিভাবে কাজ করে, র্যাম কত রকম হয়, এগুলো অত রকম হার্ডওয়্যার সম্পর্কে জানেন না। তো মূলত এই ধরনের যারা বিগিনার আর কি, হার্ডওয়্যার লেভেলে যারা বিগিনার, তাদের কাছে আর কি এই ধরনের স্ক্যাম গুলো বেশি হয়। এবারে মনে করুন যে আপনি একটা কম্পিউটার বিল্ড করবেন 20 to 30K এর মধ্যে। তো সেক্ষেত্রে আর কি আমরা দুটো প্রসেসরের অপশন পাই, একটা হচ্ছে এএমডি, একটা হচ্ছে ইন্টেল। এবং আপনি চান যে ওটাতে আমি কোডিং করব, একটু গ্রাফিক্সের কাজ করবো লাইক ভিডিও এডিটিং, হ্যাঁ, একটু গেমিং হবে যেন নর্মাল গেমিং হয়ে যায়, ঠিক আছে। তো এবারে আহ, মোটামুটি আপনারা কোনো মতো বাইপাস করে একটু আর কি অন্যদের বন্ধুদের কাছে হেল্পটা নিয়ে আর কি একটা পিসি বিল্ড করলেন, যেখানে আর কি মোটামুটি প্রসেসরও আপনি ঠিক লাগিয়েছেন, ঠিক আছে, র্যামও ঠিক লাগিয়েছেন, তারপরে আপনার গ্রাফিক্স কার্ডও ঠিক লাগিয়েছেন। বাট একটা এমন কম্পোনেন্ট যেটা আর কি মানে প্রো লেভেলে আর কি যারা পিসি বিল্ড করে তারা আর কি অনেক সময় মিস্টেক করে দেয় আর কি, কম্প্রোমাইজ করে। 90% পিপল যারা কম্পিউটার ইউজ করে তারা আর কি এই কম্প্রোমাইজটা করে থাকে সাধারণত। সেটা হচ্ছে এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে কম্প্রোমাইজ করা। এবারে কেন, আমি কেন এই পিএসসির গুরুত্বটা বেশি দিচ্ছি, তার কারণ হচ্ছে পিএসসি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাদের কম্পিউটারের প্রত্যেকটা পার্ট লাইক মাদারবোর্ড, র্যাম, এসএসডি, সিপিইউ সব জায়গাতে প্রপারলি আর কি পাওয়ার সাপ্লাই করলে তবে আর কি প্রত্যেকটা পার্টস ফুল পোটেনশিয়ালে চলবে, নিজের 100% পাওয়ারে চলবে। এবারে যদি পাওয়ার সাপ্লাই আমরা ঠিক মতো আর কি চুজ না করেন, অথবা যেটা আজকে আমাদের মূল টপিক, সঠিক ওয়াটের বা সঠিক পাওয়ারের পাওয়ার সাপ্লাই যদি না চুজ করেন, তাহলে কিন্তু খুবই বড় আপনি সমস্যায় পড়বেন। ভালো কি কি পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড আছে এগুলো নিয়ে আমি প্রপার ডিটেলে আমি একটা অন্য ভিডিও বানাবো। আজকে আমরা আলোচনা করব যে কত ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগালে আর কি মিনিমাম আপনাদের কম্পিউটারের জন্য সাফিসিয়েন্ট, ওর থেকে বেশি লাগাবার দরকার নেই। এবারে স্ক্যামটা কিরকম হয়, যদি মনে করুন আপনাদের কম্পিউটারে আর কি সাপোজ রাইজেন 3 প্রসেসর আছে, যেটা এখন আমার কম্পিউটারে আছে, এবং তার সঙ্গে আর কি 16 জিবি র্যাম, গ্রাফিক্স কার্ড কিছু নেই, এবং 512 জিবি এনভিএমই এসএসডি এবং একটি হার্ড ডিস্ক আছে আমার কম্পিউটারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আর কি আপনাদের কম্পিউটারে 400 থেকে 450 ওয়াটের এসএমপিএস এনাফ, যদি ভালো ব্র্যান্ড হয়, যেমন এনটি স্পোর্টস অথবা এনটেক, কুলার মাস্টার, কোর্সার, এগুলো অনেক হাই এন্ড চলে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো হলে আর কি সাফিসিয়েন্ট। কিন্তু এক্ষেত্রে আর কি যারা আর কি জানে না এই বিষয়ে, তারা যারা পিসি বিল্ড করে, মানে যারা শপকিপার আছে, যারা যারা পিসি বিল্ড করে দেয় আপনাদেরকে, তো তাদেরকে আপনাদেরকে আমি কি করে না 500 বা 550 বা 600 ওয়াটের এসএমপিএস লাগিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমাদের স্ক্যামটা হয়ে যায়। এবারে যদি আপনাদের কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, তবেও কিন্তু অতটা আপনাদের ওই 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই কিন্তু ততটা দরকার নেই। যদি ভবিষ্যতে আপগ্রেড করেন কোনো একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডে, সেটাও আলাদা ব্যাপার, কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের সিপিইউটাও কিন্তু অতটাই পাওয়ারফুল হতে হবে যাতে আর কি গ্রাফিক্স কার্ডে বটলনেক না করে। তাহলে অত কথা আমাদের ভাবার কিছু নেই, যেটা এখন আমরা প্রেজেন্টে ইউজ করবেন সেটাকে আর কি গুরুত্ব বেশি দিয়ে আমরা পিসি বিল্ড করবেন, ঠিক আছে। ফিউচারের কথা আমরা ফিউচারে ভাববো, ঠিক আছে। তো তার জন্য আর কি স্ক্যামটা আর কি বেশি হচ্ছে। তো অনেক কথা বললাম, তো আজকে আমরা যেটা আর কি মূল টপিক, পিএসইউ ওয়াটেজ ক্যালকুলেটর নিয়ে আমরা আলোচনা করব, যে পিএসইউর পাওয়ার কিভাবে আমরা ক্যালকুলেট করব। অর্থাৎ আমাদের কম্পিউটারে যে সমস্ত পার্টস গুলো আছে ওগুলোকে আমরা অ্যাড করব, এবং অ্যাড করার পর আমরা দেখব যে তার জন্য আর কি আমরা কম্পিউটারের জন্য কত ওয়াটের পাওয়ার সাপ্লাই সাফিসিয়েন্ট, ঠিক আছে। এবং বলে রাখি এই ভিডিওটা তাদের জন্য নয় যারা আর কি ওল্ড ভার্সনের কি কম্পোনেন্টস ইউজ করছে,
যেমন i3 থার্ড জেনারেশন, i5 থার্ড জেনারেশন, ঠিক আছে? মানে কথায় বলতে চাইছি যে ওল্ড স্পেসিফিকেশনের কিন্তু কোনো কম্পোনেন্টস যদি আমরা ইউজ করে থাকেন, পুরোনো ওল্ড যদি জেনারেশনের কোনো কম্পিউটার এর কম্পোনেন্টস ইউজ করে থাকেন, এএমডি যদি পুরোনো প্রসেসর অ্যাথলন বা এ সিরিজের যদি কোনো প্রসেসর ইউজ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে ওয়েবসাইটের সাহায্যে আমরা চেক করবো ওয়াটেজটাকে রেগুলেট করবো, সেটা কিন্তু ওখানে অতগুলো কিন্তু সিপিইউ আমাদের অ্যাভেলেবেল নেই। লেটেস্ট যে সমস্ত সিপিইউ গুলো লঞ্চ হচ্ছে, গ্রাফিক্স কার্ড গুলো লঞ্চ হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ঠিক আছে? তাই বলছি, আমি নিজে একটা আপনাদেরকে কথা শেয়ার করতে চাই এই ক্ষেত্রে, যে যদি আমাদের কম্পিউটারটা খুব খুব পুরনো হয়, যেমন যদি i3 থার্ড জেনারেশন থাকে, বা i5 এর থার্ড জেনারেশন, i7 থাকে, অথবা i3 সিক্স জেনারেশন, সেভেন জেনারেশন যদি থাকে, তাহলে আপনাদের জন্য 450 ওয়াটের এসএমপিএস সাফিসিয়েন্ট। যদি এএমডি এর কথা বলি, এএমডি অ্যাথলন 3000G, অথবা এএমডি অ্যাথলন 200GE, অথবা এএমডি A9S সিরিজের যে প্রসেসরগুলো আছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু 450 ওয়াটের এসএমপিএস কিন্তু সাফিসিয়েন্ট। আমাদের ওয়াটেজ ক্যালকুলেটর কিন্তু করার দরকার নেই। ঠিক আছে? এবং যদি গ্রাফিক্স কার্ড লাগান, সেক্ষেত্রে আর কি একটু আপনারা বাড়ি এসএমপিএস লাগাবেন, বা একটু বেশি পাওয়ার এসএমপিএস লাগাতে পারেন, যেমন 500 ওয়াট, ঠিক আছে, 550 ওয়াট এরকম। তাও কিন্তু ওই প্রসেসর গুলো বটল ল্যাগ করবে, তাই ম্যাক্সিমাম 500 ওয়াট অব্দি আমরা যাবেন, এর থেকে বেশি জানার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো আজকে তাহলে আমরা কোন পিসি কম্পোনেন্টস গুলো আলোচনা করবো, যেগুলো আর কি ওয়াটেজ ক্যালকুলেট করবো, সেগুলো হচ্ছে একদম লেটেস্ট, যেগুলো একদম লেটেস্ট লঞ্চ হচ্ছে, লেটেস্ট সিপিইউ, যেমন আছে কোর i3 এর 10 জেনারেশন, কোর i5 এর 11 জেনারেশন, 12 জেনারেশন, i9, রাইজান 9, রাইজান 7 এর 7000 সিরিজ, 5000 সিরিজ, 3000 সিরিজ, এই সমস্ত আর কি লেটেস্ট যে সিপিইউ গুলো, যেগুলো আর কি খুব পপুলার, সেগুলো আর কি এই ওয়েবসাইটটায় আর কি মেনশন করা আছে। সমস্ত সিপিইউ মেনশন করা সম্ভব নয় একটা ওয়েবসাইটে, যতটুকু আর কি পপুলার যে সিরিজ এর প্রসেসর গুলো আছে, বা যে অদার যে কম্পোনেন্টস গুলো আছে, যেমন গ্রাফিক্স কার্ড, র্যাম, সিপিইউ ইত্যাদি যেগুলো আছে আর কি, সেগুলো আর কি ওয়েবসাইটে মেনশন করা আছে। তো অনেক কথা বলে এলাম, এবারে চলে আসি আজকের মূল টপিকে। তো এবারে আমরা এই ওয়াটেজ ক্যালকুলেট করার জন্য, যে আমাদের কম্পিউটারে কত ওয়াটে এসএমপিএস লাগানো উচিত, বা কত ওয়াটে এসএমপিএস আর কি সাফিসিয়েন্ট, সেটা ক্যালকুলেট করার জন্য আমি একটা খুবই পপুলার ব্র্যান্ড কুলার মাস্টারের একটা ওয়েবসাইট ইউজ করবো। সেই ওয়েবসাইটটা কি, এই যে আমি এখানে ওপেন করে রেখেছি, কুলার মাস্টারের এই ওয়েবসাইট, পিএসইউ ক্যালকুলেটর কুলার মাস্টার লিখে সার্চ করলে আপনাদের চলে আসবে। তাছাড়া আমি এই আর কি ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে আমরা ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটটায় চলে আসবে। তো চলে আসার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে, প্রথমে যদি আসেন তো এখানে লেখা আসবে ইওর কনফিগারেশন, চুজ ইওর কম্পোনেন্টস। তাহলে আমাদের এখানে কম্পোনেন্টস গুলো চুজ করতে হবে। তো প্রথমে কি আছে, প্রথমে আছে সিপিইউ। এবারে সিপিইউ আমরা কি ইউজ করবো সেটা আমরা নিশ্চয়ই জানবো, যে এএমডি না ইন্টেল। আমি এখন ইউজ করছি এএমডি। এবারে আমি কম্পিউটারের প্রপার্টিস পেজটা কিন্তু এখন আমি ওপেন করে রাখছি। ঠিক আছে? আচ্ছা, আমি এখন দিস পিসিটা ওপেন করছি। দিস পিসিটাকে ওপেন করার পর আমি রাইট ক্লিক করে এখানে প্রপার্টিসটা ওপেন করে রাখছি। ঠিক আছে? এবার আমরা চলে আসি এই ওয়েবসাইটটায়, যেখানে আমরা কি খুলেছিলাম, কুলার মাস্টার পিএসসি ক্যালকুলেটর ওয়েবসাইটটায়। এবার আমি সিপিইউ এখন কি ইউজ করছি, সিপিইউ তাহলে আমরা ইউজ করছি এখন এএমডি, তাহলে এএমডি সিলেক্ট করলাম। এবার সকেট, সকেট কি ইউজ করছি। আচ্ছা, এবার বলি যে সকেট আমরা কিভাবে চিনবেন, যে আমাদের এএমডি তো সিলেক্ট করলাম, কিন্তু এএমডি প্রসেসরটার যে কি সকেট, সেটা আমরা কি করে বুঝবেন, সেটা আমরা বুঝবেন আপনাদের মাদারবোর্ড থেকে। তাহলে মাদারবোর্ড কি, আমরা মাদারবোর্ড হচ্ছে আমাদের, যেগুলো আমরা এএমডি প্রসেসরের, যে আমার ক্ষেত্রে এখন আমার কাছে যে মাদারবোর্ডটা লাগানো আছে, সেটা হচ্ছে B450 মাদারবোর্ড। কোথা থেকে দেখবো, আমি যে এই যে কন্ট্রোল প্যানেলে এই যে মাই প্রপার্টিসটা খুলে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন, এখানে মডেল লেখা আছে। আমি একটু জুম করে দেখাই, এই যে আমাদের জুম করছি, আহ এখানে লেখা ম্যানুফ্যাকচার গিগাবাইট মডেল, এখানে লেখা দেখতে পাচ্ছ বন্ধুরা, B450M স্টোরেজ। ঠিক আছে? B450M স্টোরেজ। তাছাড়াও আমরা উইন্ডো প্লাস আটটাকে চেপে রানটাকে ওপেন করবেন, দিয়ে এখানে টাইপ করবেন MS30 Info 32, দিয়ে এবার ওকে প্রেস করবেন। তাহলে আর কি একটা এরকম ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে যদি দেখেন সিস্টেম মডেল, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে B450M-H। ঠিক আছে? B450M-H। ঠিক আছে? তো আমরা কি করব, এবারে আমরা একটু মিনিমাইজ করছি। এরপর আমরা এই গুগলে, প্রথমে যেখানে ব্রাউজার ওপেন করি, এবং গুগলে এখানে টাইপ করুন B450 B450M
সকেট টাইম, B450M সকেট টাইম দিয়ে আমি কি করবো, সার্চ করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমাদের এখানে কি লেখা আছে, সকেট AM4। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করবো না, AM4 সকেটটা সিলেক্ট করবো। ঠিক আছে, এবারে মডেলে কি মানে কোন প্রসেসর আমরা ইউজ করছেন, মানে মডেল নাম্বার কি সেটা, মানে কোন প্রসেসরটা ইউজ করছেন এক কথায় বলতে গেলে, সেটা হচ্ছে আমি এখন ইউজ করছি Ryzen 3 3200G। এই যে দেখে নাও তোমরা, Ryzen 3 3200G। ঠিক আছে, তো আমরা Ryzen 3 3200G এটা সিলেক্ট করে নেবো। এই যে Ryzen 3 এটা স্ক্রল করি, এই যে 3200G এটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে এরপরে আমি এটা আমার কম্পিউটারের স্পেক্স অনুযায়ী আর কি আমাদেরকে দেখালাম। এরপরে আমি এটা ইন্টেলেও সেম করে দেখাচ্ছি। ইন্টেলে কিভাবে করবেন, ইন্টেলে করার জন্য আর কি আমরা এখন সিলেক্ট করছি, একটা ইন্টেলে সিলেক্ট করে দেখাচ্ছি। আচ্ছা, তার আগে দেখে নিই এই মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টরটা একবার দেখে নিই, তারপরে আর কি আমি ইন্টেলে করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর, মাদারবোর্ডের কি আছে এখানে থেকে পাচ্ছি অনেকগুলো অপশন, যেমন ATX, মাইক্রো ATX, মিনি ATX, থিন মিনি ITX, SSICD এবং আরো আরো কয়েকটা আর কি আমাদের অপশন তোমরা পাবে। তাহলে এইগুলোর মধ্যে কোনটা সিলেক্ট করবো, তো এটা আমরা কি করে বুঝবো, তো এটা সেম চলে আসবে, তোমরা গুগলে এখানে টাইপ করবে তোমাদের যে কোম্পানির মাদারবোর্ড সেটা আর কি তোমার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসে। যেমন আমার এটা হচ্ছে গিগাবাইটের B450M S2H, তাহলে আমরা এখানে লিখে দেবো গিগাবাইট গিগাবাইট B450M S2H। ঠিক আছে, B450M S2H। তাই এখানে আর কি আমি মাদারবোর্ডটা লিখে দিয়েছি, আমার যে মাদারবোর্ডটা এখন ইউজ করছি। কিভাবে দেখে বুঝলাম, এই যে এখানে লেখা আছে সিস্টেম মডেল B450M S2H এবং বেসবোর্ড ম্যানুফ্যাকচার গিগাবাইট। ঠিক আছে, এবার যদি আমাদের MSI হয় তাহলে MSI লিখবেন, যদি আসুস হয় তাহলে আসুস লিখবো, অ্যাজরক হলে অ্যাজরক লিখবো। ঠিক আছে, এবার যদি এটা A320M হতে হবে A320M, B550M অথবা A520M, যেটা আর কি আমাদের মডেল থাকবে সেটা আর কি এখান থেকে বার করে নেবেন। ঠিক আছে, এবারে গিয়ে আমরা কি মাদারবোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছ এই নিচটা দেখতে পাবেন এখানটায় যে স্পেসিফিকেশন, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর ওই মাদারবোর্ড সংক্রান্ত যে সমস্ত স্পেক্স সেগুলো আর কি এখানে চলে আসবে। একদম নিচে চলে আসবো, নিচে একদম নিচে নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ফর্ম ফ্যাক্টর কি লেখা আছে, মাইক্রো ATX। তাহলে আমরা এখানে কি সিলেক্ট করবো, যেমন সিলেক্ট করবো যে মাইক্রো ATX সিলেক্ট করে নেবো। ঠিক আছে, এরপর আমি একটা অন্য কোম্পানির একটা B450M মাদারবোর্ডের আর কি ওয়েবসাইট করে দেখাচ্ছি, যেমন আমি দেখাচ্ছি MSI করে দেখাচ্ছি। ঠিক আছে, এমএসআই খুললাম, তাহলে MSI B450M লিখে সার্চ করছি। MSI B450M, এই B450M Pro VDH Max, তাহলে এটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে MSI ওয়েবসাইটটা খুলে গেছে। একটু স্ক্রোল করেছি, স্ক্রোল করলাম, এখানে আর কি এই যে স্পেক্স, উপরে দেখতে পাচ্ছি স্পেক্স, এই স্পেক্সটাতে আমরা ক্লিক করছি, স্পেসিফিকেশন যাওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রোল করবো, এখানেও দেখতে পাচ্ছ ফর্ম ফ্যাক্টর লেখা আছে M ATX মানে কি, M ATX মানে হচ্ছে মাইক্রো ATX। ঠিক আছে, এবার অ্যাজরকের একটা ওয়েবসাইট খুলে দেখাই, অ্যাজরকের। ঠিক আছে, আসুসের ক্ষেত্রেও খুলে দেখাতে পারি, আমি আসুসটাই দেখাচ্ছি। ঠিক আছে, আসুস করে দেখা, আসুস। তো আসুসের প্রাইম সিরিজ যে মাদারবোর্ডটা আছে B450M, সেটা আমি ওপেন করে দেখাচ্ছি আসুসের। তো এখানে আমরা আসুসের মাদারবোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে আমরা চলে আসছি। এই যে টেক্সট স্পেক্স, এটাতে আমরা ক্লিক করবো। টেক্সট স্পেক্সে যাওয়ার পর একটু স্ক্রল করবো, স্ক্রল করার পর এখানে পাবো ফর্ম ফ্যাক্টর। দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা লেখা আছে M ATX মানে কি, মাইক্রো ATX। এবার আমরা লাস্ট একটা পপুলার ব্র্যান্ড যেটা হচ্ছে অ্যাজরক, সেটা আমরা দেখে দিচ্ছি। অ্যাজরক, অ্যাজরকের একটা B450M মাদারবোর্ডের ওয়েবসাইট, এটা যখন লিখে দিচ্ছি, এই যে অ্যাজরকের B450M স্টিল লিজেন্ড, এই যে এই মাদারবোর্ডটা খুলে দেখা। ঠিক আছে, এটা খুবই আর কি প্রিমিয়াম সিরিজের মাদারবোর্ড। ঠিক আছে, খুব পাওয়ারফুল মাদারবোর্ড। হুম, তো এটাতে যদি আমরা স্পেক্সে চলে আসি, স্পেক্সে গিয়ে আমরা যদি স্ক্রোল করি, স্ক্রোল করার পর একটু নিচে চলে যাবো। এই যে ফর্ম ফ্যাক্টর মাইক্রো ATX, এখানে দেখতে পাচ্ছি মাইক্রো ATX লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝে নিলাম যে কিভাবে আমরা কি মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর সিলেক্ট করবো। এবারে যদি ইন্টেল হতো তাহলে ইন্টেল কিভাবে করবো, ইন্টেলের ক্ষেত্রে সেম আমরা এখানে চলে আসবো, ব্র্যান্ড দিয়ে এটা ইন্টেল সিলেক্ট করবো। এবার এবার যদি আমরা সিলেক্ট করি এখানে সকেট, তো সকেট কি, সকেট হচ্ছে এটা সেম ওই একইভাবে তোমরা এখানে টাইপ করবে। সাপোজ আমার এখানে প্রসেসরটা যদি হতো i5 12400F। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমাদের আহ, যে মাদারবোর্ড লাগতো সেটা হচ্ছে 6110, মাদারবোর্ড। লিখে যদি সার্চ করে
আমরা সাপোর্টেড প্রসেসর আগে দেখে নিচ্ছি যে কি যে এই 6110 আমরা কি লাগাতে পারি আর কি কোর, মানে ইন্টেলের যে 13 14 এবং 12 জেনারেশন প্রসেসর আমরা লাগাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, মাদারবোর্ডে আমরা কি চাই, সকেট চাই, তো সকেট লিখে সার্চ করবো H6110 মাদারবোর্ড সকেট, ঠিক আছে। তো H6110 মাদারবোর্ড সকেট টাইপ, হ্যাঁ। তো এখানে আমাদের মনে কি লেখা আছে, LGA 1700, LGA 1700, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখানে LGA 1700 সিলেক্ট করে দেবো। এবারে কি প্রসেসর তোমরা ইউজ করবে সেটা তোমরা নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে নাও। যেমন আমি এখানে সাপোজ একটা উদাহরণ মতো দিচ্ছি, i5 12 400F, ঠিক আছে, i5 12 400F, ওকে। তাহলে এখানে মাদারবোর্ড, তাহলে কি হবে, মাদারবোর্ডটা তোমরা ঠিক যেভাবে দেখালাম এই ফর্ম ফ্যাক্টরটা ওয়েবসাইটে চলে যাও। যেমন আমি এর একবার লাস্ট একটা করে দেখাই যে আমি সাপোজ MSI করে দেখাই, MSI H6110 মাদারবোর্ড, এই যে চলে এসেছে আমরা মাদারবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, পুরো H6110 DDR4 METX, ওকে। তো এখানে আমরা চলে আসবো স্পেক্সে, স্পেসিফিকেশন উপরে ছিল, খেয়াল করবো এই যে ফর্ম ফ্যাক্টর এখানে লেখা আছে দেখতে পাচ্ছ মনে করো M80X, মানে মাইক্রো ATX, ঠিক আছে, মাইক্রো ATX। তো এটা আমরা কি করবো, মাইক্রো ATX সিলেক্ট করে দেবো, ঠিক আছে, হয়ে গেল। এরপরে আছে জিপিইউ, জিপিইউ মানে কি, গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড আমরা এনভিডিয়া না AMD, সেটা আমরা নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে দেবো। এবারে কোন গ্রাফিক্স কার্ড লাগানো আছে সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝার একটাই উপায় যে এখানে আমাদের যদি যে গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা ইনস্টল করতে হবে তার একটা সফটওয়্যার এখানে রাইট ক্লিক করলেই চলে আসবে, সেটাকে ওপেন করে নাও, তাহলে তোমরা দেখতে পাবে। অথবা আমরা যদি এই সিস্টেম ইনফরমেশনটা ওপেন করি, তো এখানে তোমরা দেখতে পাবে আর কি আমরা যে হার্ডওয়্যার রিসোর্সে যান, কম্পোনেন্টস, ডিসপ্লে, ডিসপ্লে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এই যে অ্যাডাপ্টার ডেসক্রিপশন, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, AMD Radeon Vega 8 গ্রাফিক্স, মানে আমার কাছে এখন আপাতত কোনো গ্রাফিক্স কার্ড নেই, থার্ড পার্টি কোনো গ্রাফিক্স কার্ড নেই, আমার ইনবিল্ড যে IGPU সেটাতে আমি এখন কাজ করছি, তার জন্য আর কি এখানে Vega 8 দেখাচ্ছে। এবারে সাপোজ আমি একটা উদাহরণস্বরূপ আমি একটা যে কোনো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করেছি, যেমন আমি এনভিডিয়ার আর কি একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নিচ্ছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এনভিডিয়ার কিন্তু সমস্ত গ্রাফিক্স কার্ড কিন্তু অ্যাভেলেবেল নেই। পুরোনো যেগুলো গ্রাফিক্স কার্ড, যেমন ধরুন GT 1050 Ti বা GT 730 এগুলো কিন্তু নেই, যেগুলো লেটেস্ট সেগুলোই কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো আমরা এখন এই যেমন 1050 Ti এটা কিন্তু আছে, অ্যাভেলেবেল আছে। GT সিরিজের কিন্তু কোনো আর কি গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল নেই, যেমন GT 710 730, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই। বাকি GTX সিরিজের কিন্তু গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল মোটামুটি আছে। আমি সাপোজ আমি এখন সিলেক্ট করছি 1050 Ti, ঠিক আছে, 1050 Ti, এবং কটা গ্রাফিক্স কার্ড আছে, আমার একটা গ্রাফিক্স কার্ড আছে, ঠিক আছে। এটা আমি সাপোজ সিলেক্ট করলাম, ঠিক আছে। এবারে আছে র্যাম, র্যাম আমি কি এবার যদি এটা AMD করতাম, তাহলে এটা AMD হলে আমরা AMD অনুযায়ী নিজের মতো গ্রাফিক্স কার্ড এখানে ইউজ করতে পারি, যেটা আর কি আমাদের কম্পিউটারে ইনস্টল থাকবে। যেমন রেডিয়ন আমি সিলেক্ট করছি, রেডিয়ন RX 5600 XT, একটা গ্রাফিক্স কার্ড আছে, ঠিক আছে। এবং র্যাম, র্যাম তাহলে কত র্যাম আমরা দিচ্ছি, এখন আমার কম্পিউটার লাগানো আছে 16 GB র্যাম DDR4, কটা স্টিক লাগানো আছে, একটা স্টিক লাগানো আছে। SSD এবারে এটা ডিপেন্ড করছে আপনার কম্পিউটারে কত সাইজের আর কি SSD লাগানো আছে। আন্ডার 120 GB, মানে যেগুলো আর কি 128 GB থেকে 256 GBর মধ্যে যদি হয় তাহলে এটাও সিলেক্ট করতে পারো। আন্ডার 120 GB সাধারণত কারো থাকে না, তাহলে আমরা এই 120 to 256 GB সিলেক্ট করতে পারি, বা 256 to 512 GB সিলেক্ট করতে পারি, অথবা 512 থেকে 1TB, মানে নিজের যে আর কি সাইজের SSD লাগানো আছে সে অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো তবে এটা অতটা ম্যাটার করে না আর কি, আমি আপাতত আর কি 512 GB to 1TB বা এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, তো আমি এটাই সিলেক্ট করলাম। কটা আছে না, একটা আছে। আমার কাছে আসলে একটা 512 GB আর কি NVMe SSD আছে, তাহলে আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার চলে আসছে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক আমরা কি RPM অ্যান্ড সাইজ। এবারে বলে রাখি, সাধারণত আর কি যেগুলো 500 GB যে হার্ড ডিস্ক গুলো হয় সেগুলো সাধারণত 5400 RPM এ হয়, যেগুলো 1TB HDD হয় সেগুলো সাধারণত 7200 RPM এ হয়, ঠিক আছে। এবারে তার উপরে গেলে এটা কিন্তু আরো বাড়তে থাকবে RPM গুলো, ঠিক আছে। তবে এটা অতটা ম্যাটার করে না, ঠিক আছে। তো আমার একটা হার্ড ডিস্ক লাগানো আছে আমার কম্পিউটারে, সেটা হচ্ছে 500 GB, তো আমি এটা সিলেক্ট করি 5400 3.5 ইঞ্চ HDD,
কোয়ান্টিটি 1 একটা লাগানো আছে, ঠিক আছে। এবার অপটিক্যাল ড্রাইভ মানে কি, এই যে আমাদের ডিভিডি রিড বা রাইটার যদি থাকে আমাদের সামনে, যেটা আর কি আমরা সিডি ইনসার্ট করি, যদি সেটা থাকে আর কি, তাহলে সেটা আমরা লাগাতে পারেন, ঠিক আছে। মানে এখানে আর কি মেনশন করতে পারেন, ঠিক আছে। তো আমার কাছে যেহেতু আর কি এর মধ্যে এখন কোনোটাই ইনস্টল নেই, সাধারণত বর্তমানে আর কি কেউ এগুলো ইউজ করে না আর কি, তার জন্য আমি এটা আমি এখন সিলেক্ট করছি না, ঠিক আছে, বাদই থাকুক। তাহলে আমাদের টোটাল আর কি ওয়াটেজ কত হয়েছে, 363 ওয়াট, ঠিক আছে। এরপরে তাহলে আমাদের দেখে বুঝতে পারছো তোমরা যে কত ওয়াটের এসএমপিএস তাহলে তোমাদেরকে লাগাতে হবে। তোমরা যদি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড না লাগাও, যদি মনে করো যে আমরা এই আইজিপিইউ তেই কাজ করবো, তাহলে 450 ওয়াটের এসএমপিএস সাফিসিয়েন্ট, ঠিক আছে। এবারে যদি মনে করো যে না আমি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাবো, সেক্ষেত্রে তোমরা 500 ওয়াট বা 550 ওয়াট লাগাতে পারো। তাহলে আমি এবার আমার যে অরিজিনাল যে স্পেক, সেটা আমি এবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন আমার আছে এএমডি প্রসেসর, AM4 সকেট, মাদারবোর্ড এখন প্রসেসর রাইজেন 3 3200G, এবং মাইক্রোটেস মাদারবোর্ড, এবং আমার কাছে গ্রাফিক্স কার্ড নেই, ঠিক আছে। তাহলে আমার আমার তাহলে মাত্র তোমরা দেখে নাও, মাত্র আমার 160 ওয়াটের আর কি ওয়াট আর কি রিকমেন্ডেড। তাহলে আমি কি বললাম, 450 ওয়াট যেগুলো নর্মাল পিসি হয়, যে যদি খুব পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড না লাগানো থাকে, তাহলে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই সাফিসিয়েন্ট। এমনকি যদি আমি এখানে একটা গ্রাফিক্স কার্ড যদি অ্যাড করেও দিই, যেমন 1650 যদি দিই, 1650 সুপার, তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি তোমার 300 ওয়াটও হয়নি। মানে বললাম যেটা 450 ওয়াট কিন্তু সাফিসিয়েন্ট, ঠিক আছে। যদি 1050 Ti অ্যাড করি, যদি 1050 Ti অ্যাড করি, তাহলে 1050 Ti এর ক্ষেত্রেও কিন্তু খুব একটা পার্থক্য আসবে না, 236 ওয়াট আরো কমে গেল, ঠিক আছে। তাহলে আর কি তোমরা নিজের তাহলে এখানে যে আর কি ভ্যালুটা আসবে, সেটা থেকে তোমরা নিজের ইচ্ছা মতো, যেটা তোমাদের কি সুবিধা হবে, যদি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাও, তাহলে একটু পাওয়ারফুল এই পিএসইউ ইনস্টল করবে। যদি মনে করো যে না আমরা আইজিপিইউ তে কাজ করবো, এবং ভবিষ্যতে যদি গ্রাফিক্স কার্ড লাগাও, তাহলে খুব একটা মোটামুটি পাওয়ারফুল লাগাবো না, তাহলে ডিসেন্ট আর কি নর্মাল পাওয়ার দিয়ে একটা গ্রাফিক্স কার্ড লাগাবো, তাহলে কিন্তু আপনারা নর্মাল যেগুলো 450 ওয়াট বা 500 ওয়াট এসএমপিএস লাগাতে পারেন, ঠিক আছে। তা আমি সাজেস্ট করবো এবার ক্যালকুলেট করে দেখে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আমাদের ইনফরমেটিভ হয়েছে, এবং যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে এরকম কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে দেখার জন্য। তো আজকের পর্যন্ত এতটুকুই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স একটি নতুন পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।